নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। বিধানসভা ভোটের ফল অনুযায়ী বিজেপি ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করেছে এই প্রথমবার। বিরোধী আসনে বসছে তৃণমূল। হেরে গেছে তৃণমূল, বিরোধী আসনে বসবে। হেরে গিয়েও জালিয়াতি করছে তৃণমূল, জালিয়াতি করছে। অভিযোগ তো সেরকমই। কি অভিযোগ? না বিধানসভায় সই জালের অভিযোগ। এই অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার সচিবের এফআইআর করেছেন বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায়। তৃণমূল বিধায়কদের সই জালের অভিযোগ। আবির আছে আমার সঙ্গে সরাসরি, আমি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবের সই জাল, হেরে গিয়েও তৃণমূলের জালিয়াতি, অভিযোগ কি? অতনু, নির্বাচনের যে রাজনৈতিক দল যত বেশি সংখ্যক নাম্বার পাবে বা আসন পাবে তারা সরকার গঠন করবে, যারা পাবে না তারা বিরোধী দল হিসাবে তারা থাকবে। কিন্তু বিধানসভার মধ্যেও বিরোধী দলের মর্যাদা পেতে গেলেন পরিষদীয় আইনে বা রীতিতে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলোর ওপর ভিত্তি বা নির্ভর করে চলতে হয়। এবং যারা বিরোধী দল হবেন, বিরোধী দলের তরফ থেকে কে বিরোধী দলনেতা হবেন বা বাকি যে দায়িত্বগুলো রয়েছে, অর্থাৎ বিরোধী দলের যিনি মুখ্য সচেতক হবেন, তাদের যিনি উপমুখ্য সচেতক হবেন, এই ধরনের সিদ্ধান্ত সেটা বিরোধী দলের পরিষদীয় বৈঠকের মধ্যে স্থির করতে হয়। এক্ষেত্রে হচ্ছে, তুমি জানো যে 6ই মে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছিলেন তাদের বিধায়কদের একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হিসাবে তিনি দায়িত্ব পাবেন এবং ফিরহাদ হাকিম, অসীমা পাত্র এদেরকেও অন্যান্য দায়িত্বের কথা বলা হয়েছিল। তো একটা চিঠি জমা পড়ে বিধানসভা সচিবালয়ের কাছে। সেই চিঠি বিধানসভা সচিবালয় পত্রপাঠ খারিজ করে দেয় এবং সেখানে তারা বলেন যে চিঠিতে দেওয়া হয়েছে সেখানে সর্বসম্মতিক্রমে বিধায়করা যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা চাইছেন সেই বিধায়কদের সম্মতিক্রমের চিঠিতে যে স্বাক্ষর সেটাকে থাকতে হবে এবং সেই চিঠি গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সই সহ। এরপর তুমি জানো যে বিরোধী দলনেতা হিসাবে যাকে তৃণমূল কংগ্রেস মনোনীত করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি একটি আরটিআই করেন এবং আমরা দেখেছিলাম যে তিনি উল্লেখও করেছিলেন যে আগে এই ধরনের ঘটনা বিধানসভার মধ্যে কখনো ঘটেনি। পরবর্তী সময় 19শে মে এই পরিষদীয় দলের তৃণমূল কংগ্রেসের অপর একটি বৈঠক হয়। সেই বৈঠকে বিধায়কদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি বিধানসভা সচিবালয়ের কাছে জমা পড়ে। সেই চিঠি খুঁটিয়ে দেখতে গিয়ে দেখতে পাওয়া যায় যে একাধিক যে সই রয়েছে সেই সইয়ের মধ্যে বিস্তর গোলমাল রয়েছে এবং এক্ষেত্রে অভিযোগ করে যেটা বলা হচ্ছে তার কারণ হচ্ছে বিধায়ক হিসেবে তারা যখন শপথ নিয়েছিলেন প্রোটেম স্পিকারের সামনে যে সই করেছিলেন বা এর মধ্যে একদিন বিধানসভা সেশন হয়েছে সেদিনকেও যখন বিধায়কদের যে খাতায় সই করে ঢুকতে হয় সেখানেও যে সই রয়েছে সেই সইয়ের সঙ্গে ওই চিঠিতে দেওয়া যে সইয়ের তার মধ্যে ফারাক ধরা পড়েছে এবং এর মধ্যে এক বিধায়ক তিনি উল্লেখ করেছেন যে তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন না। একজন বিধায়কের খাতায় এবং বিধায়ক হিসাবে তিনি যখন শপথ নিচ্ছেন সেই সময়কার যে সই আর একই সঙ্গে যে সই জমা পড়ে চিঠিতে জমা পড়েছে তার মধ্যে বিধায়ক একজন বিধায়ক এক এক রকম কথা বলছেন, তাদের বক্তব্য আমরা শুনবো। কিন্তু আমি এখানে জানতে চাইবো তোমার কাছে যে এই যে অভিযোগে তো মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ, এই সই জালের অভিযোগের তদন্ত কিভাবে এগোচ্ছে, কিভাবে তদন্ত চলছে? প্রথমত অতনু তোমাকে জানাই এই অভিযোগ যেভাবে হয়েছে নজিরবিহীন অভিযোগ রাজ্য বিধানসভাতে অন্তত গত 5টা সেশনের ক্ষেত্রে বা 20-25 বছরের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এমন কোনো বর্ষিয়ান বিধায়করা মনে করে উঠতে পারছেন না এবং তারা বলছেন যে ধরনের অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে যারা বিধায়করা যাদের এই সইয়ের হেরফের হয়েছে বা অন্যের সই যারা করেছেন এই জালিয়াতির যে অভিযোগ প্রমাণিত হয়ে গেলে সেক্ষেত্রে তাদের যে বিধায়ক পদ তদন্ত করতে হবে। আবির, এই অভিযোগ প্রমাণ করতে গেলে তদন্ত করতে হবে, তো এই তদন্ত কোন পথে, কিভাবে তদন্ত চলছে? প্রথমত হচ্ছে যে সমস্ত বিধায়কদের সঙ্গে ইতিমধ্যেই তদন্তকারী দলের আধিকারিক যারা রয়েছেন তারা কথা বলা শুরু করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যাদের সই নিয়ে বিস্তর গোলমাল দেখতে পাওয়া গিয়েছে তাদের সই এবং আগের যে সই সেই সইকে মিলিয়ে দেখার জন্য যারা হস্তরেখা বিশারদ রয়েছে তাদের সাহায্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই লেখাও সংগ্রহ করা হচ্ছে।
তৃতীয়ত হচ্ছে ওই বৈঠকে তারা উপস্থিত ছিলেন কি না সেটা প্রমাণ করার জন্য তোমার টেকনোলজির সাহায্য নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে টাওয়ার লোকেশন দেখে নেওয়া হচ্ছে। ফলে এই যে যাবতীয় বিষয় সেগুলোকে সামনে রেখে এই তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই একাধিক বিধায়কের বাড়িতে তদন্তকারী দলের আধিকারিকরা পৌঁছেছেন, তারা কথাও বলেছেন এবং তারা আদৌ সই করেছিলেন কিনা, তারা বৈঠক উপস্থিত ছিলেন কিনা সেই সংক্রান্ত তথ্যও তারা সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন। ধন্যবাদ আবির। আবির বলছিলেন যে একাধিক বিধায়কের কাছে ইতিমধ্যেই তদন্তকারী দল পৌঁছে গিয়েছেন। যেমন আমরা দেখেছি তারা গিয়েছেন নয়নার বাড়িতে, কুণালের বাড়িতে, চন্দ্রনাথের বাড়িতে, তারা বাহারুল ইসলাম, তাপস মাইতি তাদের বাড়িতেও সিআইডি গিয়েছেন। এবার তদন্ত কিভাবে এগোবে না, একদিকে যেমন হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেওয়া হবে যে সই মিলিয়ে দেখার জন্য, তার পাশাপাশি কি করা হবে না ওই সময় বৈঠকে তারা ছিলেন কিনা তা দেখার জন্য মোবাইলের টাওয়ার লোকেট করা হবে। সেটা থেকে বোঝা যাবে যে তারা সেখানে ছিলেন কিনা। যদি না থাকেন তাহলে সেই সই তার হবে না, সেটাই স্বাভাবিক। তো কার কার বাড়িতে গিয়েছেন আপনাদের জানালাম। এর মধ্যে এক একজন এক এক রকম কথা বলছেন। যেমন আমি যদি বলি যে এই বাহারুল ইসলাম, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম বিস্ফোরক দাবি করছেন। বাহারুল ইসলাম কি দাবি করছেন না, তিনি দাবি করছেন যে 6 তারিখ যেদিনের কথা বলা হচ্ছে সেদিন তিনি বাড়িতেই ছিলেন। যদি তাই হয়ে থাকে তাহলে মনোনয়ন প্রস্তাবে বাহারুলের সই কিভাবে? বাহারুল জানেনই না কিভাবে মনোনয়ন প্রস্তাবে তার সই। সিআইডি জিজ্ঞাসা করলেন যে 6 তারিখে আমি কোথায় ছিলাম। তো সেক্ষেত্রে আমি বাড়িতেই ছিলাম, কারণ পোস্টপোল ভায়োলেন্সের কারণে আমি বাড়ি থেকে বার হইনি। অথচ আমার 6 তারিখের একটা সিগনেচার সিআইডি আধিকারিকরা দেখাচ্ছেন। তো আমি স্বভাবতই বললাম যে 6 তারিখে তো আমি বাড়িতে ছিলাম, আমি কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। তো তাহলে আপনার সইটা জাল হলো কি করে? মানে সেটা করলো কি আপনার দল? সেটা নিশ্চিতভাবে আমি দলের কাছেও বিষয়টা আমি জানিয়েছি এবং আমার সেটাই প্রশ্ন যে আমি তো 6 তারিখে মিটিং এ উপস্থিত ছিলাম না। তো সেক্ষেত্রে এই সিগনেচারটা কিভাবে হলো না হলো সেটা নিশ্চিতভাবে তদন্তকারী আধিকারিকরা বুঝছেন এবং তারা যে সহযোগিতা চেয়েছেন আমার কাছ থেকে, আমি সেই সহযোগিতাও তাদের করব সর্বতোভাবে, সেটাও আমি বলেছি। আর যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে যে বিষয়টা কিভাবে হলো সেটাই আমার প্রশ্ন। অবাক হয়ে যাচ্ছেন বাহারুল। কিন্তু এদিকে চন্দ্রনাথ সিনহার কাছে যখন তদন্তকারীরা পৌঁছেছেন, বিধায়ক চন্দ্রনাথ বলছেন যে হ্যাঁ তিনি উপস্থিত ছিলেন সেদিনের ওই মিটিংয়ে, সই তাঁরই। 6 তারিখে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একটা মিটিং ছিল আমাদের বিরোধী দলনেতা নির্বাচন করার জন্য। সেখানে বিরোধী নেতা হিসেবে আমরা প্রায় 70 জনের উপর উপস্থিত ছিলাম এবং সেখানে যে সই করেছিলাম সেই সই সম্বন্ধে তারা জানতে চেয়েছে। আমরা হ্যাঁ আমি গেছিলাম, উপস্থিত ছিলাম, সই করেছি। আমি তাও বলেছি যে আপনারা ওখানে তো পুলিশ ছিল, তাদের জিজ্ঞেস করুন, সিসি ফুটেজে পেয়ে যাবেন আমি গেছি কিনা। বিধায়কের সই জালিয়াতির অভিযোগ, এ তো মারাত্মক অভিযোগ। বিধায়ক তাপস রায় তার বক্তব্য শোনাবো আপনাদের। একটা রাজনৈতিক দল জনপ্রতিনিধি সিগনেচার করে যদি স্পিকারের কাছে দেয়, স্পিকারের অফিসে দেয়, সে সইও যদি না মেলে, এদের কি সবকিছু ভুয়ো, সবকিছুই জাল, সবকিছুই জোচ্চুরি, সবকিছুই জালি? এটা ভাবতেও লজ্জা লাগে। সারা জীবন তো চক্রান্ত করে এসছে স্বামী স্ত্রীতে, সুদীপ নয়না, আর যাবে আর একটা বড় চক্রান্তকারীর কাছে, মমতা। সারা বাংলাটাকে চক্রান্ত আর ষড়যন্ত্র করে ধ্বংস করে দিয়েছে। সই যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, সই যদি ঠিক না হয়, যদি সই না মেলে, তার যদি সই নয়, তারে যদি অন্য কেউ সই করে দিয়ে থাকে তাহলে চক্রান্ত। তাহলে তো সেই চক্রান্ত নয়নার বিরুদ্ধে তাহলে নয়নার দল করেছে।